বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ফেরাকে কেন্দ্র করে নিরাপত্তার যে বলয়, সেই বলয়টি কিন্তু আমরা আসলে দেখেছি কয়েক স্তরের বলয়। আজকেও আমরা দেখেছি যে এই যে শ্রদ্ধা নিবেদনের জন্য আসার যে আগ মুহূর্তে, অর্থাৎ শেরেবাংলা নগরে আমরা কিন্তু সকালের দিকেও যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর, আমরা কিন্তু সমাধিস্থল কমপ্লেক্স, সেখানে আমরা সকালেও কিন্তু আসলে প্রবেশ করেছি গণমাধ্যম কর্মীরা। কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা গেছে নিরাপত্তার যে বলয়, সেই নিরাপত্তার জায়গা থেকে গণমাধ্যম কর্মী সহ মানে সাধারণ মানুষ তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একদম যে সমাধি কমপ্লেক্সটি আছে আসলে সেই কমপ্লেক্সের বাইরে কিন্তু অবস্থানের জন্য বারবারই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল। অর্থাৎ নিরাপত্তার যে বলয়, সেই বলয়টি কিন্তু একেবারেই মানে আমরা দেখেছি কয়েক স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা, সেটি আমরা দেখেছি। আমরা এখন যে লক্ষ্য করছি, আমরা যদি একটু যদি স্থানটির কথাটা বলি আমরা, অর্থাৎ আমরা যদি দেখাতে চাই একটু এখানে নেতাকর্মীদের যে অবস্থান, সেটি এখন পর্যন্ত আমরা রাস্তায় আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে ছুটির দিন থাকা সত্ত্বেও এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যে মানুষ আছেন তারাও কিন্তু রাস্তার পারে আসলে দাঁড়িয়ে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ বিষয়টা হচ্ছে যে এই যে উৎসুক যে বিষয়টি রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজরে একটু দেখার জন্য, এমনটাও আমরা দেখছি যে সাধারণ মানুষও কিন্তু রাস্তার পাড়ে আসলে দাঁড়িয়ে আছেন তারা যে তাকে দেখার জন্য। আর যে বাসটিতে আসলে মূলত গতকাল আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরে যে বাসটিতে তিনি আসলে এসেছেন, সেখান থেকেও হিমাদ্রি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে গাড়িবহর, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারীর অর্থাৎ সামনের যে গাড়ি পুলিশের, সেই গাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি। তো নিশ্চয়ই অল্প কিছুক্ষণের মধ্যেই হিমাদ্রি, আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে গাড়িবহরটি, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে গাড়িবহর, অর্থাৎ শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধিস্থল, সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এরই মধ্যে যে বের হয়েছেন সেটি আমরা বুঝতে পারছি। কারণ তার বহরের সঙ্গে যে গাড়িগুলো আছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু পড়ে যায়। Next level, well done, side by side, free. পূর্ব ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী আজকে সাবেক প্রেসিডেন্ট বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যে সমাধিস্থল, সেই সমাধিতে শ্রদ্ধা নিবেদন, সেই সঙ্গে কবর জিয়ারতের যে একটি আনুষ্ঠানিকতা ছিল, সেই আনুষ্ঠানিকতা শেষে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে বের হয়েছে তার গাড়িবহরটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বের হয়েছেন। তো এখানে
সামনের গণমাধ্যমের যে গাড়ি, সেই সঙ্গে বিএনপির যে মিডিয়া সেলের যে গাড়িগুলো আছে, সেই গাড়ি সহ অন্যান্য নিরাপত্তা জনিত যে গাড়িগুলো, অর্থাৎ পুলিশের যে গাড়ি, সেই গাড়িগুলো সামনে সামনে আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে সকাল থেকেই তারেক রহমানের যে কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী যে মানুষ সেখান থেকে এখন সাভার স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা করবেন এবং এই লক্ষ্যে কিন্তু সকাল থেকেই আমরা তার যেই যাত্রাপথ, সেই যাত্রাপথে আমরা প্রচুর নিরাপত্তা দেখেছি এবং এখনও কিন্তু আমরা যখন আসছিলাম, আমরা এই মুহূর্তে রয়েছি সাভারের আমিন বাজারের কিছুটা আগে, সেখানে কিন্তু আমরা আসার পথে দেখেছি পুরো রাস্তা জুড়ে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে, যেখানে পুলিশ, বিজিবি, র্যাব তারা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন এবং তার এই যে কর্মসূচি, আজকের যে কর্মসূচি, এই সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে তিনি যাবেন, তারপর কিন্তু তার আনুষ্ঠানিকভাবে আর কোনো কর্মসূচি আজকে নেই এবং আগামীকালকে তার, আমরা যতটুকু জানতে পেরেছি, তিনি এই যে জুলাই আন্দোলনের অগ্রণী ভূমিকা রাখা শহীদ শরীফ ওসমান হাদি, যিনি কিনা কিছুদিন আগেই ঘাতকের গুলিতে নিহত হয়েছেন, তাকে দেখতে যাবেন, তার কবর জিয়ারত করতে যাবেন তিনি আগামীকাল এবং তারপর জুলাইয়ের আন্দোলনে যেই অগ্রণী ভূমিকা রাখা যেই মানুষগুলো, যেই ছাত্ররা, তাদেরকে দেখতে তিনি, আহত যারা হয়েছেন তাদের দেখতে তিনি যাবেন পঙ্গু হাসপাতালে, তেমনটি আমরা কিন্তু জানতে পেরেছি। এর বাইরে আজকে তিনি, এর আগে যদি আমি বলতে চাই, তিনি গতকাল সকাল 11:45 দিকে তিনি বাংলাদেশে এসে পৌঁছন। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের BG-202 ফ্লাইটটি তাকে নিয়ে ঢাকায় পৌঁছায় এবং পরই কিন্তু তিনি সেখান থেকে চলে যান। তার জন্য প্রস্তুত রাখা হয়েছিল যে মঞ্চ, রাজধানীর পূর্বাচলের 300 ফিটে, সেই মঞ্চে তিনি যান এবং সেখানে তার নেতাকর্মীদের সাথে তিনি কুশল বিনিময় করেন। তিনি তার পরিকল্পনার কথা বলেন, যেটি কিনা আমরা এখন বারবার উচ্চারিত হচ্ছে গণমাধ্যমে, যে তিনি সেখানে যে বলেন আই হ্যাভ এ প্ল্যান। তো তিনি তেমনটি জানিয়েছেন যে তার যে পরিকল্পনা রয়েছে দেশকে সাজাতে বা দেশের ভবিষ্যৎ নেতৃত্ব কেমন হবে সেটি ঠিক করতে, সেই পরিকল্পনার কথা তিনি জানিয়েছেন। তবে সেখানে তিনি যেহেতু একটি লম্বা জার্নি করে এসেছেন এবং তার মায়াকে দেখতে যাওয়ার কথা ছিল, সেখানে তিনি বেশি সময় থাকেননি। তিনি নেতাকর্মীদের সাথে দেখা করে কুশল বিনিময় করে কিন্তু তিনি সেখান থেকে যান রাজধানীর এভার কেয়ার, যেখানে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তিনি কিন্তু দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন এবং তাকে দেখতে সেখানে যান। সেখানে তাকে দেখে তিনি কিন্তু তার সন্ধ্যার দিকে তার বাসায় চলে যান। গুলশানে তার জন্য যে বাসা প্রস্তুত রাখা হয়েছে, সেই বাসায় তিনি যান এবং আজকে তার কথা ছিল তিনি জুম্মার নামাজের পরপরই তার বাবার কবর জিয়ারতে যাবেন। তো সঙ্গত কারণে তিনি হয়তো মসজিদে যাননি, তবে তিনি বাসা থেকে সরাসরি সেখানে চলে যান, শহীদ জিয়ার কবরে যান এবং সেখানে যেয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন এবং সেখানে আমি যদি একটু জানাতে চাই যে সেখানে যাওয়ার পথে তিনি যে গতকাল যে গাড়িতে চড়ে তিনি বিমানবন্দর থেকে রাজধানীর 300 ফিটে গিয়েছিলেন, সেই গাড়িটিতে করেই কিন্তু তিনি জিয়া উদ্যানে আসেন এবং সেই লাল সবুজ রঙের গাড়ি করে তিনি আসেন, যেটি কিনা তার জন্য প্রস্তুত রাখা হয়েছে এবং গতকালের মতন আজও কিন্তু তারেক রহমানের বাসার সামনে নেতাকর্মীরা ভিড় করেন তাকে দেখার জন্য, তাকে অভ্যর্থনা জানানোর জন্য এবং তিনি আজকেও তাদেরকে নিরাশ করেননি। তিনি সবাইয়ের উদ্দেশ্যেই হাত নেড়ে নেড়ে সবাইকে ধন্যবাদ জানান, সবার সাথে সবার সাথে কুশল বিনিময় করেন এবং সকাল থেকেই কিন্তু রাজধানীর শেরেবাংলা নগর, জিয়া উদ্যান ও আশেপাশের এলাকায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন এবং কারো হাতে দলীয় পতাকা, কেউ ব্যানার, কেউ পোস্টার নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন এবং এই মুহূর্তে তিনি তার পিতার কবর জিয়ারত শেষে কিন্তু সাভার স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে তিনি এখন যাবেন সাভারের উদ্দেশ্যে। তিনি হয়তো এই মুহূর্তে বের হয়েছেন। তো তার যাত্রাপথের খবর জানাতেই আসলে আমরা এখান থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে তিনি তার সেই যাত্রাপথটি।
এবং আমি যদি বলি যারা দেখছেন, যারা শুনছেন আমাদেরকে, জনাব তারেক রহমান তিনি দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবনযাপন করেছেন। সেই নির্বাসিত জীবন শেষে কিন্তু তিনি দেশে ফিরেছেন এবং দেশে ফিরেই তার যেই আবেগ, তার দেশের মানুষের প্রতি যেই ভালোবাসা, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ মানুষ দেখেছে। তিনি দীর্ঘ জার্নি করে এসেও কিন্তু তিনি একটুও ক্লান্ত না হয়ে বিমানবন্দর থেকে ধীর গতিতে তিনি সাভারের সেই 300 ফিট মঞ্চের দিকে তিনি যান। সেখানে কিন্তু যেই পথটি আসলে খুবই স্বল্প একটি পথ, সেই পথটি তিনি খুব ধীর গতিতে সবাইকে দেখে, সব যে নেতাকর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়েছিলেন তাদেরকে একটু সাক্ষাৎ দিতে কিন্তু তিনি ধীরে ধীরে সেই 300 ফিটের সেই মঞ্চের দিকে গিয়েছিলেন গতকাল। এবং গতকাল আমরা যেটি দেখেছি, গতকাল কিন্তু পুরো দেশ থেকে নেতাকর্মীরা ঢাকায় জড়ো হয়েছিলেন এবং অগণিত মানুষ কিন্তু গতকাল রাস্তার দুই পাশে জনাব তারেক রহমান তাকে অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত হয়েছিলেন। এবং সবারই কিন্তু একটাই আমরা প্রত্যাশা দেখেছি, আমাদেরকে বলেছে যে দীর্ঘ 17 বছর পরে তাদের নির্বাসিত নেতা তিনি দেশে এসেছেন, তিনি বিএনপির হাল ধরবেন, তাদের দুঃখ দুর্দশার কথা শুনবেন, এই দেশকে তিনি আরও সুন্দরভাবে পরিচালিত করবেন, সেই আশাবাদ কিন্তু নেতাকর্মীরা ব্যক্ত করেছেন। এবং নেতাকর্মীরা বলেছেন যে সামনে যেহেতু নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে তারা জনাব তারেক রহমানের নেতৃত্বে অংশ নেবেন এবং বিএনপিকে জয়ী করেই কিন্তু তারা জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী রূপে দেখতে চান, এমনটি তারা বলেছেন। তারা দাবি করেছেন যে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে তারা জনাব তারেক রহমানকে দেখতে চান এবং তার হাতেই যে বাংলাদেশ নিরাপদ, এমনটাই তারা মনে করেন। এছাড়াও কিন্তু কালকে আমরা রাস্তায় যারা ছিলেন নেতাকর্মী, তাদের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে বলছিলেন যে জনাব তারেক রহমান দেশে এসেছেন, এর ফলে কিন্তু দেশে দীর্ঘদিন ধরে যেই একটি সন্ত্রাসের রাজত্ব তৈরি হয়েছে, বিশেষ করে গত 5ই ডিসেম্বরের পরে কিন্তু ক্ষণে ক্ষণেই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে এবং এর মাঝে আমরা দেখতে পেয়েছি মব সন্ত্রাস সহ কিন্তু বিভিন্ন সংগঠন বা বিভিন্ন নামে মানুষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। তো সেই বিষয়ে কিন্তু নেতাকর্মীরা বলেছেন যে তারেক রহমান দেশে এসেছেন, তার নেতৃত্বে কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির তার হাত ধরেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে এবং তিনিই একমাত্র যে কিনা দেশের এই পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা সহ সকল পরিস্থিতি ঠিক করবেন। এবং সেই নেতাকর্মীদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতিফলনও কিন্তু তিনি ঘটিয়েছেন। গতকাল যখন তিনি মঞ্চে কথা বললেন, তিনি সবার সাথে কুশল বিনিময় করলেন, তিনি কিন্তু তার পরিকল্পনার কথা তিনি জানিয়েছেন এবং এ বিষয়েও তিনি বলেছেন যে এই দেশের আইন শৃঙ্খলা রক্ষায় এবং সামগ্রিক উন্নতিতে, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে তিনি তার পরিকল্পনা সাজিয়েছেন, তার একটি পরিকল্পনা রয়েছে এবং তিনি সবাইকে নিয়েই আসলে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে চান, বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। এবং এই আরেকটি বিষয় যেটি গতকাল একটি বিষয়ের একটি দৃশ্যের অবতারণা ঘটে, যেটি কিনা দীর্ঘ 17 বছর আগে 2018 সালের 11ই ডিসেম্বর, যেদিন জনাব তারেক রহমান তৎকালীন পিজি হাসপাতালে, বর্তমান যেটি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতালে তিনি সেদিন কিন্তু অসুস্থ অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়েছিলেন এবং সেদিন তার মা তাকে দেখতে গিয়েছিল এবং একই দৃশ্যের অবতারণা ঘটে গতকাল যখন তিনি 300 ফিটের তার অভ্যর্থনা মঞ্চ থেকে রাজধানীর এভারকেয়ারে যান তার অসুস্থ মাকে দেখতে। তো এই বিষয়গুলো কিন্তু একটা আবেগের বড় জায়গা জুড়ে রয়েছে বিএনপি নেতাকর্মীদের এবং তারা আসলে অত্যন্ত প্রফুল্ল এবং উৎফুল্ল যে তা দীর্ঘদিন পরে তাদের নেতাকে কাছে পেয়েছেন, যেই নেতা কিনা এই এতগুলো বছর দেশের বাইরে থেকেই কিন্তু তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন সময়। আমরা দেখেছি যে এই 5ই আগস্টের আগে
বিগত সরকারের সময় তিনি যখনই বিএনপির কোনো সমাবেশ হতো বা বিএনপির কোনো সভা হতো সেখানে তিনি ভার্চুয়ালি যুক্ত হতেন, নেতাকর্মীদের সাথে কথা বলতেন, কুশল বিনিময় করতেন। এমনও সময়ে গিয়েছে তার এই সমাবেশকে কেন্দ্র করে, তার এই বক্তব্য প্রদানকে কেন্দ্র করে কিন্তু তৎকালীন যে সরকার ছিল তারা বিভিন্ন বাধার সৃষ্টি করেছে, তা সেখানে হয়তো জামাল লাগিয়ে দিয়েছিল। তো সেই সব কিছু কাটিয়ে তিনি এখন সশরীরে বাংলাদেশে এসেছেন এবং তাকে দেখতে বা তার সান্নিধ্য পেতে মানুষের যে আগ্রহ, নেতাকর্মীদের যে সীমাহীন আগ্রহ, সেই আগ্রহ কিন্তু আমরা দেখেছি এবং তারই প্রতিফলন ঘটছে। এই মুহূর্তে কিন্তু রাস্তায় শয়ে শয়ে মানুষ আমরা দেখতে পেয়েছি। আমরা ঢাকা থেকে সাভারের আমিনবাজার পর্যন্ত আসতে কিন্তু রাস্তার দুই পাশে আমরা সারিবদ্ধভাবে নেতাকর্মীদের দেখেছি। অনেকে দেখেছি আমরা হুইল চেয়ারে করে এসেছেন, তিনি অসুস্থ, দাঁড়াতে পারেন না, তারপরও তিনি রাস্তার কোনা পাশে এসে দাঁড়িয়েছিলেন যে এই যেই পথ দিয়ে নেতা যাবে সেই পথের ধারেই কিন্তু তারা দাঁড়িয়ে আছেন এবং তারা নেতাকে অভ্যর্থনা জানাতে, হাত নেড়ে অভিবাদন জানাতে এবং তার যাত্রা যাতে নির্বিঘ্ন হয় এমনটিও বলছিলেন যে আমরা আসলে এখানে এসে দাঁড়িয়েছি, আমাদের নেতা এই পথ দিয়ে যাবেন, তার যাতে কোনো যাত্রাপথে বিঘ্ন না ঘটে, তো সেই দায়িত্বও তারা নিজ ঘাড়ে তুলে নিচ্ছেন। তারা এতটাই ভালোবাসেন তাদের নেতাকে এবং তারা এমনটিও বলছিলেন যে আসলে বেশি কিছু চাওয়ার তাদের নেই। জনাব তারেক রহমান বিএনপির হাল ধরবেন এতেই অনেকেই খুশি এবং তিনি দেশে এসেছেন তাতেও অনেকেই খুশি। তো সেই 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 উৎফুল্লতা আমরা লক্ষ্য করেছি বিএনপি নেতাকর্মীদের মাঝে। আর আমি যদি বলতে চাই, তিনি কিন্তু যখন এই দেশে ছিলেন 17 বছর আগে, তৎকালীন যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই 1/11 সরকারের সময় পাচ্ছেন যে মিরপুর রোডে এখন গাড়ি বহরটি রয়েছে লাল সবুজের বাসে করে তিনি হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ